হবিগঞ্জের চুনারু ঘাটে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে 5 জন নিহত। যশোরে স্কুলের পিকনিক বাস উল্টে মারা গেলেন 2 শিক্ষার্থী সহ 4 জন। গোপালগঞ্জে আজ রোভার স্কাউটদের সবচেয়ে বড় সমাবেশ, জাতীয় রোভার মুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দশকেও শেষ হয়নি কাস্টম হাউসগুলোকে ডিজিটাল করার উদ্যোগ, বন্ধ হয়নি অর্থ পাচার, শুল্কায়ন জটিলতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আর মাত্র 6 দিন পর বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবং মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করলেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের ধরতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় 9 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় মাইক্রোবাসটি। পথে উলুকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথর বোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন 5 জন। তাৎক্ষণিকভাবে মাইক্রোবাস থেকে 4 জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হতাহতরা একই পরিবারের সদস্য কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে গতরাতে যশোরের চৌগাছা স্কুলের পিকনিক বাস উল্টে নিহত হয় 4 জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন। নিহতদের 2 জন শিক্ষার্থী এবং 2 জন শিক্ষক। যশোর থেকে জুয়েল মৃধার সঙ্গে নিয়ে রিপোর্টার তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নিহতদের স্বজনদের কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ। পুলিশ ও বাসের আহত যাত্রীরা জানান, বুধবার রাত 9টার দিকে দিনাজপুরের স্বপ্নপুরীতে বনভোজন করতে 2টি বাসে রওনা হয় উপজেলার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের বহনকারী গাড়ি দুটি ডানবাক্স এলাকায় পৌঁছলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হয় 34 জন। এলাকার লোকজন আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাসটা গাড়ির সাথে ড্রাইভার মেরে দেওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে। পিকনিকে যাচ্ছিল, কিছু দূর আসলে 7-8 কিলোমিটার আসলেই তারা তালগাছের সঙ্গে সজোরে গাড়িটা আঘাত করেছে। আঘাত করার পরে গাড়িটা পিছিয়ে যে উল্টাই গেছে। খবর পেয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর ও যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। স্পটে 2 জন মারা গেছে আর 2 জন পরবর্তীতে মারা গেছে। আর আমরা সংবাদের সাথে সাথে আমরা আসছি। 21 জন ভর্তি হয়েছিল, তার মধ্যে আমরা ইমার্জেন্সিতে প্রথম ইমার্জেন্সি ওখান থেকে আমরা 7 জন রেফার করি। তারপরে উপরে আসার পরে মানে ফার্স্ট এইড বা এই ভর্তি ট্রিটমেন্ট দেওয়ার পরে মানে 3টা একটু আর 3 জন একটু খারাপ দিকে যায়, একজন রক্ত বমি করতেছিল। আহতদের চিকিৎসার ব্যয় বহন ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমরা তদন্ত কমিটি গঠন করব এবং এর মধ্যে যারা মারা গিয়েছে তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করব এবং যারা আহত হয়েছে তাদেরকেও আমরা আগামীকালের মধ্যেই তাদের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেব। দুর্ঘটনা কবলিত বাসটিতে মোট 51 জন যাত্রী ছিল। আহতদের মধ্যে 46 জন শিক্ষার্থী ও 5 জন শিক্ষক ছিলেন। সময় সংবাদ, যশোর। দেখছেন সকালের সময়। অনেক বন্ধু আর বেশি শেয়ারিং এর জন্য জয়েন করো ইয়োলো সার্কেলে। 75 টাকায় 1 জিবি ইন্টারনেট আর ইয়োলো সার্কেলে 25 পয়সা মিনিট। আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রোভার স্কাউটদের সবচেয়ে বড় সমাবেশ, জাতীয় রোভার মুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল 11টায় শহরের মানিকদা হাউজিং প্রকল্প এলাকায় সপ্তাহব্যাপী এ সমাবেশের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আয়োজকরা বলছেন, এবারে রোভার মুটে বাংলাদেশের 64 জেলার 10,000 রোভার স্কাউট ছাড়াও বেশ কয়েকটি দেশের রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবক রোভাররা অংশ নেবেন। সমাবেশ চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন পুনর্গঠনে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠন করা হয়েছে 6 সদস্যের সার্চ কমিটি। রাষ্ট্রপতির অনুমোদনের পর গতকাল সন্ধ্যায় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বঙ্গভবন থেকে সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। তবে কমিটির সদস্যদের নাম গেজেট আকারে প্রকাশের আগেই এ বিষয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বুধবার সকালে বঙ্গভবন থেকে 6 সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি পাঠানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে। দুপুরে এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পরে প্রধান বিচারপতির দপ্তর থেকে সার্চ কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং সদস্য হিসেবে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নাম চূড়ান্ত করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিন আক্তার। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটির সারসংক্ষেপ পাঠানো হয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ে। রাষ্ট্রপতির অনুমোদনের পর সন্ধ্যায় কমিটির সদস্যদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশের কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। 10 কার্যদিবসের মধ্যে কমিটি রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করবেন বলেও জানান তিনি। নির্বাচন কমিশন গঠন করবে মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। অনুসন্ধান কমিটির আহ্বায়ক হবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। নির্বাচন কমিশন পুনর্গঠন সংক্রান্ত কোনো আইন না থাকায় নতুন নির্বাচন কমিশন গঠনে এবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গত 18 ডিসেম্বর থেকে চলতি মাসের 18 জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি সহ 31টি দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন কিংবা সার্চ কমিটি গঠন সহ নানা প্রস্তাব তুলে ধরে দলগুলো। এদিকে বুধবার সার্চ কমিটির সদস্যদের নাম প্রকাশের পরপরই এ বিষয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেয় প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সার্চ কমিটিকে সরকারের পছন্দের কমিটি উল্লেখ করে বলেন, এর মাধ্যমে সরকার 5 জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করতে চায়। এই পুরো সার্চ কমিটি হচ্ছে এই সরকারের পছন্দের। দুর্ভাগ্য এই জাতির যে সুযোগ সৃষ্টি হয়েছিল এই রাজনৈতিক সংকট থেকে জাতিকে বের করে আনার, সেই সুযোগটিও তিনি গ্রহণ করলেন না। তবে সার্চ কমিটি গঠনকে একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাকে কাকে তিনি মনোনয়ন দেবেন সেটা তো একান্তই মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। আগামী 8 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে কাজী রকিবউদ্দিনের নেতৃত্বে গঠিত বর্তমান নির্বাচন কমিশনের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, দেশলাইয়ের কাঠি থেকে রাজধানীর আলুবাজারে জুতার কারখানায় আগুন, আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ 3 শ্রমিক, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করে সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে চলছে আধাবেলা হরতাল। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি হরতালের ডাক দেয়। সকালে পুরোনা পল্টন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এছাড়া ওই এলাকা সহ রাজধানীর অন্যান্য এলাকায় অন্যান্য দিনের মতোই যানবাহন চলতে দেখা গেছে। এদিকে শাহবাগ এলাকায় হরতালের সমর্থনকারীরা রাস্তা বন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশ তাদের সরাতে টিয়ার শেল নিক্ষেপ করে। সার্বিক নিরাপত্তার জন্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। শাহবাগ মোড়ে কাউকে কোনো ধরনের কর্মসূচি করতে আমরা অ্যালাউ করি না। সকালে দেখছিলাম যে কিছু লোক আসছে এখানে, চেষ্টা করছিল এই রাস্তাটা বন্ধ করার, যার প্রেক্ষিতে আমরা এখানে তাদেরকে ডিসকাস করে দিই। ল এনফোর্সার যারা আছে আপনারা দেখেছেন তাদের উপর ইটপাটকেল মারা হয়েছে। তো যদি পুলিশের উপর ইটপাটকেল মারা হয় সেক্ষেত্রে পুলিশ
তার আইনে যা যা করণীয় আছে সেটুকুই করবে। আর কয়েকদিন পরই শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। মেলাকে আকর্ষণীয় করতে প্রধান গেটগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করার কথা জানিয়েছে বাংলা একাডেমি। সেই সাথে এবারই প্রথমবারের মতো 4 দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া মেলা নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে করাতে কাঠচেরা শব্দ কিংবা হাতুড়ির ঠোকাঠুকি জানান দিচ্ছে অমর 21শে বইমেলা আর বেশি দূরে নয়। আর কয়েকদিন বাদেই বাঙালির প্রাণের মেলার উদ্বোধন। তাই তো এই দুই প্রাঙ্গণ জুড়ে চলছে অবকাঠামো নির্মাণের কর্মযজ্ঞ। আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসার বইমেলা সাজাতে ব্যস্ত মেলা সংশ্লিষ্টরা। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই নির্মাণ কাজ করছেন শতাধিক শ্রমিক। 10টা স্টলের কাজ করতেছি, এই পর্যায়ে ভালো মনে করেন কাজ করে দিতেছি, কাজ ভালো হইতেছে। পার্টি বলতেছে যে কাজ আমাকে 2 দিনের ভিতরে ক্লিয়ার করে দেন। রাস্তার সোলিং কাজ করতেছি 20 জনে, 1 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। কাঠের ফ্রেমগুলি আর কি মোটামুটি হয়েছে, 3 দিনের ভিতরে আর কি অল কমপ্লিট হয়ে যাবে। এবার প্রায় 400 প্রতিষ্ঠানকে 650 স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিনই স্টল বুঝে নিচ্ছেন প্রকাশকরা। মেলায় শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিলেন তারা। সবসময় চাই যে মেলাটা একটা সুন্দর গোছানো একটা আয়োজন হোক। তো আমরা মনে করি যে পুরা মেলা জুড়ে একটা নিরাপত্তা বেষ্টনী থাকবে। কাজ চলছে খুব দ্রুত গতিতে, প্রুফ রিডিং চলছে, সম্পাদনা চলছে, বই প্রিন্টিং চলছে, বাইন্ডিং চলছে। মেলার সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটির সদস্য সচিব। ইতিমধ্যে আমরা নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, কাজ করছি, তারা কাজ শুরু করেছেন। দেখেছেন ইতিমধ্যে যে টাওয়ারগুলো নির্মাণ স্থাপিত হয়েছে। এবার যেটা হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হচ্ছে, বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা আসবেন এবং 4 দিন সেটা চলবে, বিভিন্ন সেশন হবে। আগামী 1 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করবেন। বাঙালির আরেক অস্তিত্বের নাম অমর 21শে বইমেলা। নানা চড়াই উচ্চাইয়ের মধ্য দিয়ে এবারও বইমেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন লেখক, প্রকাশক ও বই অনুরাগীরা। নানা বাধা বিপত্তি পেরিয়ে প্রাণের এই মেলা নির্বিঘ্ন ও নিরাপদ হবে এমন প্রত্যাশা সবার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করে সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে চলছে আধাবেলা হরতাল। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং পুরানা পল্টন এলাকায় আছেন মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, আর প্রথমে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, তামিম, সকাল থেকে যেটি আপনাকে জানিয়েছিলাম যে হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে শাহবাগ এলাকায় অবরোধের চেষ্টা করছে হরতাল সমর্থকরা। তো সকাল থেকে যে অবস্থাটি চলছে যে চারুকলার সামনে পুলিশ সদস্যরা তাদেরকে এর বাইরে অর্থাৎ চারুকলার থেকে সামনের দিকে আর আসতে দিচ্ছেন না। পুলিশ কর্মকর্তারা বলছেন যে শাহবাগ হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মোড়, তো এই রাস্তা তারা কোনো মতেই অবরোধ করতে দেবেন না। আর হরতাল সমর্থক ছাত্ররা যারা আছেন তারা চেষ্টা করছেন যে তারা শাহবাগের মূল রাস্তা অবরোধ করার জন্য। তো এই অবস্থাতে এখন পুলিশ সদস্যরা এবং যারা হরতাল সমর্থনকারীরা আছেন তারা এই শাহবাগ এলাকায় মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে মিছিল নিয়ে হরতাল সমর্থকরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন এবং সামনের দিকে এগোনোর চেষ্টা যখনই করছেন তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং সকাল 6:30 থেকে এখন 10:15 মতো মাঝে এই সময়ের মধ্যে বেশ কয়েক দফা এখানে হরতাল সমর্থকদেরকে উদ্দেশ্য করে পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল ছোড়া হয়েছে এবং হরতাল সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে। তো এর থেমে এই ধরনের ইট পাটকেল ছোড়া এবং পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল ছোড়া এই ধরনের কর্মকাণ্ড এখনো পর্যন্ত চলছে। আর এছাড়া আপনি একটু জানাতে চাই সেটি হচ্ছে যে সকাল থেকে এখানে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও শাহবাগ এলাকা পরিদর্শন করেছেন। পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান তিনি এসেছিলেন। তো তিনি জানিয়েছেন যে পুলিশকে লক্ষ্য করে যে ইট পাটকেল ছোড়া সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেছেন যে পুলিশ শুধুমাত্র যে আইনি দায়িত্ব রয়েছে রাস্তাঘাটকে সচল রাখা সেই দায়িত্বই পুলিশ পালন করছে। আর অপরদিকে হরতাল সমর্থকরা বলছেন যে তারা এই শাহবাগ এলাকাতে তারা অবস্থান নিয়ে তারা সেই জায়গাতে তারা থাকবেন। তো এই বেলা 2টা পর্যন্ত আপনি জানেন যে হরতাল চলবে। তো আমরা যেটি দেখেছি যে সকাল থেকে যেই হরতাল সমর্থকরা এখানে অবস্থান নিয়েছিলেন তারা এখনো পর্যন্ত এখানে রয়েছে। তো তামিম, শাহবাগ এলাকাতে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। চলে যাচ্ছি পল্টন এলাকায়, সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব,
রুবেল, সকাল থেকে এই পুরানা পল্টন মতিঝিল গুলিস্তান এলাকায় আমরা দেখছি শতভাগ শান্তিপূর্ণভাবে একদিকে যেমন হরতাল সমর্থকরা মিছিল করছেন, অন্যদিকে সব ধরনের গাড়িগুলো চলছে, গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন কোনো কিছুই কিন্তু বন্ধ নেই, গাড়ি চলাচল শতভাগ স্বাভাবিক। এর বাইরে আমরা দেখছি একটি মিছিল কিন্তু কিছুক্ষণ পর পরই এই এলাকা প্রদক্ষিণ করছেন। এই মুহূর্তে কিন্তু আমার বাম পাশেও দেখছেন যে ঠিক যখন আমি আপনাদের সঙ্গে কথা বলা শুরু করেছি ঠিক তখন থেকেই কিন্তু আমরা দেখছি এই পল্টনের পুরোনো পল্টনের মোড়ে এসে হরতাল সমর্থনকারীরা বসে পড়েছেন। সকাল থেকে কিন্তু তারা এখানে একবার বসবার চেষ্টা করেননি, কিন্তু এখন এসে কিন্তু তারা এখানে বসে পড়েছেন এবং তারা মূলত হরতালের সমর্থনে এখানে বসেছেন। তা সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এই মুহূর্তে পুরোনো পল্টন এলাকা হরতাল সমর্থনকারীরা অবরোধ করে রেখেছেন, যেটি সকাল থেকে একবার করেননি। সকাল থেকে তারা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছিলেন, তারা গুলিস্তানে গিয়েছেন, তারা কাকরাইল গিয়েছেন, তারা প্রেস ক্লাব মোড়, মৎস্য ভবন, দৈনিক বাংলা এইসব এলাকা কিন্তু মিছিল নিয়ে ঘুরছিলেন এবং হরতালের সমর্থনে সাধারণ মানুষের সমর্থন যোগাচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে এসে তারা এখানে বসে পড়েছেন। হয়তোবা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা তাদেরকে কতক্ষণ বসতে দিবেন বা দিবেন না সেটি আমরা হয়তো পরবর্তীতে আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে জানিয়ে দিব। এর বাইরে আমরা যদি আপনাকে বলি যে একটু যদি পল্টন মোড়ের অবস্থা দেখায়, গাড়ি ঘোড়া কিন্তু এখানে স্বাভাবিক চলাফেরা করছে। আপনি দেখছেন যে প্রচুর সংখ্যক গণপরিবহন রয়েছে, ব্যক্তিগত গাড়ি রয়েছে এবং কোনো অফিস, আদালত, দোকানপাট সবই কিন্তু আমরা দেখেছি খোলাই আছে। অর্থাৎ হরতালের যে প্রভাব বা যতটা আসলে সমস্যা হবার কথা তেমন কিন্তু কিছুই হচ্ছে না, কোনো প্রভাব পড়েনি। খুব শান্তিপূর্ণভাবে একদিকে হরতাল সমর্থনকারীরা মিছিল করছেন, অন্যদিকে সব ধরনের যানবাহনও চলাফেরা করছে। তো সব মিলিয়ে এই এলাকায় বলা হয় যে পল্টন গুলিস্তান এলাকাকে বলা হয় বাণিজ্যিক এলাকা। এই বাণিজ্যিক এলাকায় কিন্তু হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। শান্তিপূর্ণভাবেই হরতাল সমর্থনকারীরা মিছিল করছেন, এখন সমাবেশ করছেন, পাশাপাশি সবকিছু গাড়ি চলাচল করছেন। এখানে কিন্তু তেল, গ্যাস, খনিজ সম্পদ জাতীয় বন্দর কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ সহ সিপিবি ও বাসদের কেন্দ্রীয় নেতারা রয়েছেন। তো মোটামুটি আমার কাছে পুরোনো পল্টন এলাকা থেকে হরতালের এই ছিল সবশেষ খবর। তামিম। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করে সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে চলছে আধাবেলা হরতাল। আর এই হরতালে খবরাখবর পল্টন এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব এবং শাহবাগ এলাকা থেকে সহকর্মী খান মোহাম্মদ রুমেল। যাচ্ছি পরের সংবাদে। রাজধানী আলুবাজারে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জন দগ্ধ হয়েছেন। গতরাত 2টার দিকে 4তলা ভবনের নিচতলায় দিয়াশলাইয়ের কাঠি থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানায় ব্যবহৃত জুতার আঠায় আগুন ধরে মুহূর্তেই দগ্ধ হয় 3 জন শ্রমিক। তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান 3 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে একজনের শরীরের শতভাগ ও অপরজনের 42 ভাগ পুড়ে গেছে। কাজ হয় জুতার কারখানা, কেমিক্যাল লাগাইতেছিল সলিউশন। তো কাজের জন্য দূর থেকে ওইলেন মেজ দিয়ে অন্য কাজের জন্য ওইলেন জ্বালানো হয়েছিল মেজ। এই কারণে ওইলেন ওইটা আকর্ষণের টাইনা নিয়ে ওইলেন আগুন ধরে গেছে। অত কাছের থেকে না দেখা যাচ্ছে আগুন ধরে না, অত কাছে থেকে দেখা যাচ্ছে বিপদ। এর জন্য হয়তো যে কোনো কারণে হয়তো এটা ধরে গেছে অ্যাক্সিডেন্ট। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে পৃথিবীতে বায়ু দূষণের তালিকায় বাংলাদেশের অবস্থান 4র্থ। আর বছরে সারা দেশে 3,500 মানুষ বায়ু দূষণজনিত অসুখে মারা যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে দেশে গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বড় উৎস ইটভাটা। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে যে শ্রমিকরা কাজ করছেন তাদের সম্পর্কে সরকারের নেই কোনো পরিসংখ্যান। পুরনো প্রযুক্তির ব্যবহার, দুর্বল পরিবেশ আইন এবং দায়বোধের ঘাটতিও এ খাতকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত হিসেবে দাঁড় করিয়েছে। ইটভাটার জীবন নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। আর ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। গরিব মানুষ কর্ম করি খাওয়া লাগবে, তো আমরা মনে করেন যে 5.5-6 মাস কাজ করি, এটা অর্ধেক কাজ করলে পারে, আর অর্ধেক হলো বাড়িতে কাজ কাম কম করলে চলে। এলাকায় মনে করেন একদিন কাজ হয়, 2 দিন হয় না। যেটা লয় এটা কম হলো 1 থেকে 1.5 মণ নিব, এটা পার থেকে লয়। আর কেউ পড়ালেখা স্যার এই কাজ করে, গরিব দিকে তো করতে হয়। এমন প্রান্তিক অবস্থায় এদেরকে বাধ্য করে এমন কাজে আসতে। প্রতি বছর দেশের 87.5 লাখ হাজার টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছে সনাতন ও উঁচু জিগজ্যাগ পদ্ধতির ইটভাটাগুলো। বিশেষজ্ঞদের মতে নিম্নমানের অতিরিক্ত সালফারযুক্ত কয়লা পোড়ানোর ফলে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর গ্যাস। অর্গমা করলে নাক গোটা উঠে যায়, বাদে হইলো
মনে করেন যদি এলাকে বেজে তা পা পুড়ে যায়। এটা কিন্তু বুঝতে পারি না, সেন্সও করতে পারি, তখন হয়তো আমার কষ্ট লাগছে, এরকম একটা বিষয়। কিন্তু ভিতরের তো বিষয়টাকে আমরা ওইভাবে খেয়াল করছি না। শ্রমিকরা মারা যাচ্ছে, তাদের কিন্তু কোনো ডেটাবেস করছে না, যে কেন যাচ্ছে সেটা কিন্তু বের করার চিন্তাই করছে না, কিন্তু এটা ডেটাবেস থাকা উচিত। প্রতি বছর দেশে 3,500 মানুষ বায়ু দূষণজনিত অসুখে মারা যান, আর প্রায় 2 কোটি ভুগছেন এ সংক্রান্ত স্বাস্থ্য সমস্যায়। 2030 সাল নাগাদ 3.5 কোটি মানুষ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হবেন। জলবায়ু পরিবর্তনের কারণে খরা, বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যেসব এলাকার মানুষ, তারাই আবার জীবিকার সন্ধানে এসে হাজির হন এ ধরনের ইটভাটাগুলোতে। আর নগরের এই ইটভাটাগুলোতে কাজ করতে এসে তারা মুখোমুখি হন নানা ধরনের স্বাস্থ্য সমস্যার। হয়তো বছরের কিছুটা সময় আর্থিক এক ধরনের নিশ্চয়তা পাওয়া যায়, কিন্তু এই ধরনের স্বাস্থ্য সমস্যা বয়ে বেড়াতে হয় পুরো জীবন ধরে। মোস্টলি কার্বন মনোক্সাইড থাকে, যেটাকে আমরা পয়জনাস গ্যাস বলি। সেটা যখন ফুসফুসে যায় এবং ফুসফুসের মাধ্যমে তার রক্তে চলে যায়, যে কোনো সিস্টেমে যে কোনো রকমের রোগের সৃষ্টি হতে পারে। আর পরিবেশবিদদের অভিযোগ, এখন পর্যন্ত এ খাতকে শ্রমিক বান্ধব করার কোনো পরিকল্পনাই নেই সরকারের। ইটভাটা যিনি মালিক তিনিও মনে করেন যে তার এই ইটভাটাটি শ্রম আইনের আওতাভুক্ত নয়। শ্রম অধিদপ্তর কখনো ইটভাটাগুলো পরিদর্শনে যায় না। শ্রম আইনের অধীনে একটা শ্রমিকের যে সমস্ত ন্যূনতম সুবিধা পাওয়ার কথা, তার কিছুই ইটভাটার শ্রমিকেরা পায় না। সুদূর ভবিষ্যতে চিন্তা করার ফুসরত নেই খেটে খাওয়া এ মানুষদের। আধুনিক সময়ে সামন্ত দাসের এই জীবনগুলো বরাবরই প্রতীক্ষায় থাকে রাষ্ট্রের বৈষম্য নিরসনের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সড়কে সোলার লাইট ব্যবহারের সিদ্ধান্ত খুলনা সিটি কর্পোরেশনের। কমবে বিদ্যুৎ খরচ, বন্ধ হবে চুরি, ছিনতাই, ডাকাতি। ইকো ফাঁকি রোধ ও উন্নত সেবা দিতে এনবিআর দেশের কাস্টম হাউসগুলোকে ডিজিটাল করার উদ্যোগ নিলেও দীর্ঘ 2 দশকেও তা শেষ হয়নি। এ কারণে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধ হয়নি। চরম জনবল সংকট এবং পূর্ণাঙ্গ অটোমেশন না হওয়ায় শুল্কায়নে বিলম্ব ও জটিলতার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এনবিআর চেয়ারম্যান বলছেন, নতুন কাস্টম আইন বাস্তবায়ন হলে সমস্যা থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। এনবিআর এর মোট রাজস্বের 31% আসে কাস্টমস হাউসগুলো থেকে, অথচ প্রতি বছর বাণিজ্যের পরিমাণ 10 থেকে 12% করে বাড়লেও কাস্টমস হাউসগুলোর সক্ষমতা বাড়েনি সে হারে। বাণিজ্যকে সহজ করা ও শুল্ক ফাঁকি রোধে 1994 সালে এনবিআর প্রথমে চট্টগ্রাম কাস্টমস হাউস ও পর্যায়ক্রমে অন্যান্য কাস্টমসে অটোমেশনের প্রক্রিয়া শুরু করলেও এখনো তা পুরো বাস্তবায়ন হয়নি। ফলে শুল্কায়নে বিলম্ব ও জটিলতার কারণে একদিকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে বন্ধ হচ্ছে না বাণিজ্যের আড়ালে অর্থ পাচার। দ্রুত পণ্য খালাস করাটাই হলো যে কাস্টম হাউসগুলোর বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে কিন্তু কাস্টম হাউসগুলো পিছিয়ে আছে। সেটার প্রধান কারণ হলো দক্ষ জনবলের সংকট। শুল্ক মূল্য নির্ধারণের ক্ষেত্রেও আমাদের যে সমস্ত পদ্ধতি অনুসরণ করা হয় সেটাকে আরো আধুনিক করা দরকার। আর অটোমেশনের ক্ষেত্রে শতভাগ সম্পূর্ণ না করার কারণেই কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে বিলম্ব হচ্ছে। এখনো কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে যে চার্টটা হয়, আমরা পিছর দিক দিয়ে হয় ফার্স্ট বা সেকেন্ড। দি কাস্টমস নিড টু বি much more business friendly than they are now. এদিকে কাস্টমস অ্যাক্ট যুগোপযোগী না হওয়ায় পণ্য আমদানি রপ্তানিতেও নানা জটিলতা পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। সম্পূর্ণ দেশীয় কাঁচামাল দ্বারা প্রস্তুতকৃত পণ্য যদি বিদেশ রপ্তানির পর কোনো কারণে বিদেশ থেকে ফেরত আসে, একই ধরনের পণ্য কমার্শিয়ালি আমদানির ক্ষেত্রে যত প্রকার ডিউটি সবই এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের আমদানিকারকরা। তবে অর্থ পাচার ও চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি করে এনবিআর চেয়ারম্যান বলছেন, নতুন কাস্টমস অ্যাক্ট হলে ব্যবসার খরচ ও হয়রানি কমবে। একটা নতুন কাস্টমস আইনের খসড়া আমরা চূড়ান্ত করেছি। এটা আমরা খুব শিগগিরই মন্ত্রিসভায় নিয়ে যাব। সেটা যখন পাশ হবে তখন ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান আরো বেড়ে যাবে, কারণ পৃথিবীর বাইরের দেশের যারা বাংলাদেশের সাথে ব্যবসা করবেন তারা আশ্বস্ত হবেন। এছাড়া সব সংস্থাকে একই নেটওয়ার্কের আওতায় আনতে সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। মূল চাবিকাঠি হচ্ছে আন্তঃসংস্থা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সরকার প্রত্যেক জনগোষ্ঠীর জন্য মাতৃভাষা শিক্ষা চালু করলেও নিজস্ব ভাষাভাষীর শিক্ষক না থাকলে এই কার্যক্রম আলোর মুখ দেখবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তুল আরবা। সকালে রাঙ্গামাটির আশিকা মানবিক সংস্থার হলরুমে এক সভায় এ মন্তব্য করেন তিনি।
সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে বাস্তবায়িত শিশুর ক্ষমতায়ন মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম প্রকল্পের সমাপনী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সরকার এখানে যে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাদ্রি ভাষায় বই পুস্তক বের করবে, কিছু কিছু কথা এখানে বইয়ে হবে, এটা কি যথেষ্ট? এটা যথেষ্ট নয়। যথেষ্ট এটা ইউনিটি শুরু করা, যেটা আমরা সরকারকে বারে বারে বলেছি যে শিক্ষক হবেন, যে ভাষাভাষীর ছাত্রছাত্রী সেই ভাষাভাষী থেকেই শিক্ষক নেওয়া। আর কি পার্বত্য অঞ্চলে সব ভাষাভাষীর জনগণের মধ্যে এই শিক্ষকতা করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ তো আছে। বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে সড়কে সোলার, এলইডি, নন এলইডি লাইট ব্যবহার করতে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন কেসিসি। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের দাবি, এতে শুধু বিদ্যুৎ খরচ কমবে না, সে সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ স্থান আলোকিত ও জনসাধারণের নিরাপত্তাও নিশ্চিত হবে। বিশেষ করে কমে আসবে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। তরিকুল ইসলামের প্রতিবেদন, আর ক্যামেরা ছিলেন আবুল বাশার। খুলনা সিটি কর্পোরেশনের 33 কিলোমিটার সড়কে সোলার, এলইডি ও নন এলইডি সড়কবাতি স্থাপন করা হচ্ছে। কার্বন নিঃসরণ হ্রাস করে বিদ্যুতের বিকল্প উৎস ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সৌরশক্তিকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব টেকসই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এসব সড়কবাতি জ্বলবে। কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে খরচ সাশ্রয় সহ নগরীর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে। আমরা টোকেন হিসাবে খুলনা সিটি কর্পোরেশন 2 কিলোমিটার সোলার স্ট্রিট লাইট পাবো এবং বাকি 33 কিলোমিটার আমরা নন সোলার এলইডি লাইট পাবো। এলইডি লাইট ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করা। এ প্রকল্পের কর্মকর্তা জানান, এ কাজের জন্য ব্যয় হবে প্রায় 26 কোটি টাকা। ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ ও মালামাল ক্রয়ের জন্য টেন্ডার সম্পন্ন হয়েছে। কার্যক্রম শুরু হলে 6 মাসের মধ্যে শেষ হবে। এই টেন্ডারটা পিডিবি করেছে, পিডিবি মাল রিসিভ করবে, কোয়ালিটি করার পরে সিটি কর্পোরেশন এখানে হ্যান্ড ওভার করবে। আর সিটি কর্পোরেশন থেকে আরেকটা টেন্ডার করতে হবে, সেটা ইনস্টলেশন জন্য, এই মালামালগুলো বিভিন্ন পোল লাগানোর জন্য। সিটি মেয়র জানান, এ প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসীর সুবিধার পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিষয়টিও ভাবনায় রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, আমরা যদি ব্যবহারটা একটু বুদ্ধিমত্তার সাথে আধুনিক প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটা যদি অবলম্বন করি তাহলে সুবিধা হবে। কেসিসি সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় নগরীর 2 কিলোমিটার সড়কের 79টি স্থানে একটি পরিপূর্ণ সেট অর্থাৎ এলইডি লাইট, খুঁটি, সোলার, সৌরশক্তি চালিত ডিভাইস ও সহজে বহনযোগ্য সোলার প্যানেল স্থাপন করা হবে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা। দেশের মোট চাহিদার প্রায় সিংহভাগই এ অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে লক্ষাধিক মানুষ। তবে বর্তমানে গোখাদ্যের দাম বাড়লেও দুধের দাম কমায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন খামারিরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ছোট বড় মিলে প্রায় 15,000 গরুর খামার রয়েছে। এ অঞ্চলে মানুষের আয়ের প্রধান উৎস খামারে উৎপাদিত দুধ। খামারগুলো থেকে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়। এসব খামারে পালন করা উন্নত জাতের এক একটি গাভী থেকে প্রতিদিন প্রায় 20 থেকে 30 লিটার দুধ পাওয়া যায়। মিল্কভিটা আড়ং, প্রাণসহ বিভিন্ন প্রতিষ্ঠান তরল দুধ সংগ্রহ করে পরে তা প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। কিন্তু বর্তমানে গোখাদ্য সহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও দুধের দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। অবস্থা খুবই খারাপ, দুধের দাম একটু বেশি টেশি হতে পারে, তাহলে আমরা একটু বাইছিলাম। ঘাস ফুরিয়ে যায়, ওই খোল ভুষির দোকানদাররা ওরা ওই স্টকে মাল রেখে রেখে আমাদের ওই ভুষির দাম বাড়ায় দেয়। মিলভিটার ডাক্তারদের যে অবস্থা, সেই ক্ষেত্রে তাদের মানে ঔষধি অনেক কম, তারা সেবাটাই আমাদের ঠিক মতো দিতে পারতেছে না। তবে মিল্কভিটার পরিচালক জানালেন, অল্প দিনের মধ্যেই সব সমস্যার সমাধান হবে। খামারদের সাথে আমরা দফায় দফায় মিটিং করতেছি, তাদের সাথে আমাদের তারা মতামত নিচ্ছি, তাদের যে প্রবলেমগুলো মানে দুধের দামের ব্যাপারে এগুলো শুনতেছি, এগুলো আমরা আমাদের নিশ্চিতে যায় আমরা এটাকে যাতে আরো কিছু করা যায় কিনা আমরা চেষ্টা করব। সিরাজগঞ্জের শাহজাদপুরে খামারগুলোতে গরু রয়েছে প্রায় 4 লাখ, আর প্রতিদিন মিল্কভিটার দুধের চাহিদা 2 লাখ লিটার। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাইরের খবর, বহুল আলোচিত যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে যেসব রাজ্য বা শহর অনিবন্ধিত অভিবাসীদের গ্রেফতার করছে না তাদের তহবিল কমিয়ে আনার একটি বিলেও স্বাক্ষর করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এসব সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অভিবাসীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে বুধবার সই করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সরকারকে দেয়াল নির্মাণের শতভাগ অর্থায়ন করতে হবে বলেও জানান তিনি। এই আদেশে সই করার পরপরই অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জন কেলিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2000 মাইলের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ দুই দেশের নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসীদের অনুপ্রবেশের কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। দেয়াল নির্মাণের মাধ্যমে এটি রোধ করতে পারলে তা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দুই দেশের জন্যই ভালো হবে। আশা করি এই পদক্ষেপের কার্যকারিতা আজ থেকেই শুরু হবে। সীমান্ত ছাড়া কোনো জাতির স্বাতন্ত্র্য রক্ষা হয় না। ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করে মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো কোনো রকম অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। একই দিন অবৈধ ও অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া রাজ্য ও শহরগুলোতে কেন্দ্রীয় তহবিল কমিয়ে আনা ও ব্যবস্থা নেওয়ার নির্বাহী আদেশেও সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার সংবাদ সম্মেলনে জানান, অবৈধ অভিবাসীদের জন্য মার্কিনীদের ভর্তুকি বন্ধ করতেই প্রেসিডেন্ট ট্রাম্প এই উদ্যোগ নিয়েছেন। ট্রাম্পের অভিবাসন বিরোধী এই আদেশের পরপরই নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস শহরের মেয়রেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও অভিবাসীদের পক্ষে থাকার পাশাপাশি তাদের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রেসিডেন্ট ট্রাম্প জননিরাপত্তার কথা বলে অনিবন্ধিত অভিবাসীদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিউ ইয়র্কের পুলিশ ও কমিউনিটির মধ্যে দূরত্ব আরো বাড়িয়ে দেবে। নিউ ইয়র্ক থেকে কাউকে বহিষ্কার করা হবে না। আমরা সবার নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। একই দিনে ট্রাম্প ল্যাটিনো ও অন্যান্য অভিবাসীদের বিরুদ্ধে বিতর্কিত দুটি আদেশে সই করার পরপরই হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। ট্রাম্পকে বর্ণবাদী উল্লেখ করে এসব নীতির কারণে যুক্তরাষ্ট্রের বহুত্ববাদ হুমকিতে পড়বে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এদিকে শিগগিরই ট্রাম্প সিরিয়া, ইয়েমেন, ইরাক সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে তুষার ধসে ভারতীয় সেনা কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছে অন্তত 4 সেনা সদস্য। বুধবার সনমার্গ এলাকায় একটি সেনা ক্যাম্পে এই তুষার ধসের ঘটনা ঘটে। নিখোঁজদের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সীমান্তবর্তী গুরেজ এলাকার বাদুগাম গ্রামে তুষার ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছে। তুষার ধসের সময় তারা সবাই ঘুমিয়েছিলেন বলে জানা গেছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘন তুষার সরিয়ে একজনকে জীবিত উদ্ধার করলেও বাকিরা সবাই মারা গেছে বলে জানিয়েছে। খেলার খবর। নিউজিল্যান্ড সফর শেষে গতরাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত 11টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। বিপিএল এর পরপরই কন্ডিশনিং ক্যাম্প করতে অস্ট্রেলিয়ায় যায় বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকে 2টি টেস্ট এবং 3টি করে ওয়ানডে এবং টি20 খেলতে নিউজিল্যান্ড যায় সাকিব তামিমরা। সফরে বেশ কিছু ম্যাচ জয়ের সম্ভাবনা জাগালেও ব্যর্থতা নিয়ে দেশে ফিরতে হয়েছে ক্রিকেটারদের। তবে সাকিব মুশফিকের ব্যাটিং নৈপুণ্য সহ ব্যক্তিগত কিছু পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। চোটের কারণে আগেই দেশে ফিরেছেন মুশফিক ও মুমিনুল, আর টেস্টে দলে থাকা বাকি সদস্যরা ফিরলেন বুধবার। কদিন বিশ্রাম শেষে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদে হবে ভারত বাংলাদেশের একমাত্র টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে করা ভুল থেকে শিক্ষা নিয়ে ভারত ও শ্রীলঙ্কায় ভালো কিছু করার লক্ষ্য বাংলাদেশের। সামনে সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আবার খেলা শুরু হয়ে যাবে ইন্ডিয়ার সাথে, তারপর বড় একটা সিরিজ আছে শ্রীলঙ্কার সাথে। সো আমরা যে ভুলগুলো করেছি নিউজিল্যান্ড সিরিজে ওটা নিয়ে যদি আমরা বসে একসাথে চিন্তা করে আইডেন্টিফাই করে ওগুলো যদি আমরা সামনের সিরিজগুলো না মিস্টেক করি তাহলে আমাদের জন্য ভালো হবে, রাদার দেন ওটা নিয়েই খালি যদি চিন্তা করি। আমরা সবাই জানি আমরা কোন কোন জায়গায় ভুল করেছি, ওই জিনিসটা নিয়ে আমরা যখন ইন্ডিয়া সিরিজের সময় যখন আমরা বসবো ওই সময় চেষ্টা করবো আইডেন্টিফাই করে ওই মিস্টেকগুলো না রিপিট করা। এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ঘরের মাঠ নিউ ক্যাম্পে কোপা দেল রেল কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে স্বাগতিক বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2:15টায়। এদিকে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে হাল সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে রাত 2:15টায়।
মৌসুমের শুরুতে ছন্দহীন বার্সেলোনা ফিরেছে জয়ের ধারায়। লা লিগা থেকে শুরু করে কোপা দেল রে কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই গেল মৌসুমের ফর্মটা ফিরিয়ে এনেছে লুই এনরিকের দল। যে আত্মবিশ্বাস সঙ্গী করে এবার কোপা দেল রের শেষ 4 নিশ্চিত করার মিশনে প্রথম লেগে এগিয়ে থেকে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে কাতালানরা। লিগে খেলা সবশেষ ম্যাচে এইবারের বিপক্ষে 400 গোলের জয়ে দারুণভাবে সক্রিয় ভূমিকা পালন করেছেন এমএসএন ত্রয়ী। আক্রমণ ভাগের সঙ্গে মধ্যমাঠ ও রক্ষণ ভাগও ফিরে পেয়েছে পুরনো ছন্দ। গেল 5 ম্যাচে মাত্র 3 গোল হজম করে অন্তত সেই প্রমাণই দিচ্ছেন মার্চেরানো পিকেরা। তাই স্কোয়াড নিয়ে ভাবতে হচ্ছে না বার্সা বস এনরিকে। পরিসংখ্যানে পরস্পরের সাথে মুখোমুখি দেখায় 5 ম্যাচে বার্সার 3টি জয় থাকলেও একটিতে হেরেছে কাতালানরা। তাই সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা পেতে পারে সোসিয়েদাদ। তবে সফরকারীরা যেখানে নিজেদের সবশেষ 5 ম্যাচে 2টি করে জয় ও হারের মুখ দেখেছে, সেখানে বার্সেলোনার হার নেই একটিতেও। এদিকে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে হাল সিটির মুখোমুখি হতে যাচ্ছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে দারুণ কিছু হবে হোসে মরিনহোর হাত ধরে, এমন কিছুর প্রত্যাশায় ছিল রেড ডেভিল ভক্তরা। কিন্তু সেসব এখন পরিণত হয়েছে ভালো অবস্থানে থেকে মৌসুম শেষ করার মিশনে। তবে ইপিএল শিরোপা জয়ের সম্ভাবনা নড়বড়ে হলেও লিগ কাপে কড়া দৃষ্টি রাখছেন মার্শাল ইব্রাহিমোভিচরা। মুখোমুখি দেখায় সবশেষ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে সুখস্মৃতিটা রেড ডেভিলদের পক্ষেই। হাল সিটির বিপক্ষে সে ম্যাচে 2-0 গোলে জয় পেয়েছিল ম্যান ইউ। এছাড়া বাকি 4 ম্যাচের 3টিতে জয় ও 1টিতে ড্রয়ের পরিসংখ্যানও কথা বলছে মরিনহোর শিষ্যদের পক্ষেই। এদিকে শেষ 5 ম্যাচে হাল সিটির জয় মাত্র 2টি, বাকি 3 ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। কিন্তু সেই হিসেবে শক্তিশালী পরিসংখ্যান কথা বলছে ম্যান ইউর হয়ে, কারণ নিজেদের শেষ 5 হার না মানা ম্যাচের 3টিতে জয়ের সাথে রয়েছে 2টি ড্র। তাই 6 বছর পর আবারও ফাইনালে উঠে শিরোপা দখলের সুযোগ সহজে হাতছাড়া করতে চাইবে না ম্যান ইউ। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে 5 জন নিহত। যশোরে স্কুলের পিকনিক বাস উল্টে মারা গেলেন 2 শিক্ষার্থী সহ 4 জন। গোপালগঞ্জে আজ রোভার স্কাউটদের সবচেয়ে বড় সমাবেশ, জাতীয় রোভার মুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে রাজধানীতে চলছে আধাবেলা হরতাল। শাহবাগে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ। আর মাত্র 6 দিন পর বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবং মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সামনে শত শত মানুষের বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।